কি হবে এই বাড়িতে না থাকলে? কিচ্ছু হবে না। থাকুন আপনি আপনার স্বপ্নের পরিবার নিয়ে। এই স্বপ্নের পরিবারের কেউ নই আমি। আমার ছেলে। অপমানিত মুখশ্রী নিয়ে লাগেজ গোছাতে ব্যস্ত হয়ে পড়েন। নিজের বাবার বাড়ির জিনিসপত্র ছাড়া কিছুই নিলেন না। খুবই হালকা ওজনের লাগেজ হাতে বেরিয়ে গেলেন। মোস্তফা সাহেব এক দৃষ্টিতে চেয়ে আছেন মেঝের রক্তের পানে। স্পষ্ট শুনছেন ভাই ভাই বউদের আর্তনাদ। তন্ময় জবেদা বেগমকে থামানোর আপ্রাণ চেষ্টা তাদের। চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। ওহি সাহেব দরজায় করাঘাত করছে সমানে। ভাইয়া, ভাবি আর তন্ময় সব কি করছে? ওরা বাড়ি ছেড়ে চলে যেতে যাচ্ছে, আপনি কেন কিছু বলছেন না? পাথরের ন্যায় জবাব দিলেন মোস্তফা সাহেব। যেতে দে। থমকে গেল শাহজাহান বাড়ি। সবকিছু স্তব্ধ বিমূঢ়। হুট হাট হেঁচকি তুলে মেয়েলি কান্নার স্বর ছাড়া আর কিছুই শোনা গেল না। সাবিহা দুয়ারে দাঁড়িয়ে সমানে কাঁদছে। কাঁদতে কাঁদতে মেয়েটার মুখমণ্ডল লাল। চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল মা ভাই। হাজার আকুতি করেও থামাতে পারেনি। বাড়ির বাকি সদস্যদের অবস্থাও নাজেহাল। ওরু ঘুমন্ত মুখশ্রী নিয়ে হন্তদন্ত ভঙ্গিতে নিচে নামছে। তাড়াহুড়ো পায়ে বেরিয়ে গেল দুয়ার খুলে। দীপ্তও তার পিছু পিছু ছুটেছে। তন্ময় করুণ গলায় বলে, আম্মু প্লিজ জেদ করে না, তুমি ভেতরে যাও। জবেদা বেগম অঝরে কাঁদে। লাগেজ হাতে হাঁটতে শুরু করে ছেলের সামনে। তোকে একা যেতে দিব? কখনো না। কিভাবে থাকবি? কখনো একা বাইরে থাকতে পেরেছিস? হোমসিক হয়ে পড়িস, একা থাকতে পারবি না। তুমি চলে এলে বাবাকে কে দেখবে? অসুস্থ হয়ে পড়বে। সাবিহার কথাও তো ভাবা দরকার। কোনো চিন্তা নেই, সুমিতা মুফতি আছে, দেখে শুনে রাখবে। জেদি মায়ের সামনে তন্ময় হার মানল। অরু আর দীপ্ত তাদের সামনে এসে থেমেছে। ঘুমন্ত অরুর ঘুমের রেশ এখনো কাটেনি। মেয়েটার সদ্য ঘুম ভাঙা মুখশ্রী চোখের জলে লেপ্টে। তন্ময় সেই মুখপানে দৃষ্টিপাত করে রইল। অরু জবেদা বেগমের আঁচল টেনে ধরেছে। এই বড় মা, এই বড় মা, কোথায় আছো? আমায় ফেলে কোথাও যেতে দিব না, চলো বাড়ি। জবেদা বেগম অরুকে বুকে টেনে নিলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, তোর চাচুর খেয়াল রাখিস। খুব বড় দায়িত্ব দিয়ে গেলাম, পালন করবি কেমন? অরুর সে কি কান্না, হাউমাউ শব্দে কাঁদছে। জবেদা বেগমকে মানাতে না পেরে তাকাই তন্ময়ের পানে। তন্ময়ের শান্ত মন কিংবা তার শান্ত দৃষ্টি কিছুই আজ আর শান্ত নেই। অশান্ত এবং বেসামাল। অরু দুপা এগিয়ে তন্ময়ের পেটের দিকটা শার্টের অংশ টেনে ধরে। আকুতি ভর্তি কণ্ঠে বলে, ফিরে চলুন না তন্ময় ভাই। তন্ময় নিজের পুরুষালী হাতটা অরুর মাথায় রাখে। অগোছালো চুলগুলো গুছিয়ে দেয়। এক আকাশ সম মন খারাপ আড়াল করে গভীর গলায় বলে, বাগানে উদম পায়ে যাবি না। ঘরের দরজা ঘুমানোর আগে বন্ধ করে শুবি। স্কুলে যাবার পথে গাড়ি নিবি। বিয়ে গুড গার্ল। অরুর কান্নার মাত্রা বাড়ল বলে তন্ময় দীপ্তর মাথায় হাত বুলিয়ে এগিয়ে সদর দরজা পার করে। জবেদা বেগম শেষবার নিজেদের বাড়িটার দিক তাকালেন। আঁচলে মুখ চেপে ছেলের পেছন পেছন চলে গেলেন। বারান্দায় আড়াল হয়ে দাঁড়ানো মোস্তফা সাহেবের নয়ন ভর্তি জল। খুব গোপনে কোণ ঘেঁষে আসা জল মুছে নিলেন। লালিত করুণ চোখজোড়া দেখে গেল যন্ত্রণাদায়ক দৃশ্যটি। ডেবিট ক্রেডিট এমনকি গাড়ির চাবি সহ সবকিছুই তন্ময় রেখে এসেছে লিভিং রুমে। পকেটে হাজারের ওপরে কিছু টাকা। সে একা হলে বন্ধুদের বাড়ি উঠে যেত, তবে সঙ্গে তার মা রয়েছে। এজন্য তন্ময় বেশ চিন্তায় পড়ে। জবেদা বেগম ছেলের চিন্তা বুঝে নিলেন মুহূর্তেই। তিনি কাঁধ ব্যাগে হাত ঢুকিয়ে কিছু টাকা বের করে বলেন, এগুলো আমার জমানো 10,000, তোর নানা দিয়েছিলেন। আপাতত নে, তারপর গয়না আছে, ওগুলোও তোর নানির, বিক্রি করে ফেলবি। তন্ময় মন খারাপ নিয়েও হাসে। মায়ের হাত থেকে লাগেজ নিয়ে নেয়। তার কাঁধ চেপে নিজের সাথে নিতে নিতে বলে, শাহজাহান মোস্তফা সাহেবের থেকেও তোমায় বেশি ভালো রাখবো মা। জবেদা বেগম হাসেন অশ্রুসিক্ত নয়নে। আগ বাড়িয়ে ছেলের ঘামে ভেজা মুখশ্রী মুছে দিলেন আঁচল দিয়ে।
রানিং সব রেস্টুরেন্টে ঢুকে প্রথমেই জবেদা বেগমকে বসিয়ে দিল সোফায়। মায়ের জন্যে খাবার আর নিজের জন্যে কফি অর্ডার করে মোবাইল হাতিয়ে ফেসবুকে ঢুকলো চটজলদি ফ্ল্যাট খোঁজার জন্যে। একটা পোস্ট করে ফেললো। খুব ভালো মানের ফলোয়ার থাকায় ভিড় জমে গেল মন্তব্য সেকশনে। তাদের এরিয়ার মধ্যেই ভালো মানের ফ্ল্যাট সম্পর্কে জানতে পেল, যেগুলো ইতিমধ্যে খালি, চাইলে আজই ওঠা সম্ভব। তন্ময় ফ্ল্যাটের ছবির সাথে উল্লিখিত কন্ট্যাক্ট নাম্বারে কল দিতে লাগলো এক এক করে। কয়েকটার সঙ্গে কথাবার্তা বলে দুটো ফ্ল্যাট বাছাই করে নিল, আর দুটো ফ্ল্যাটই পাশাপাশি। যে কোনো একটা চুজ করবে দেখে শুনে। তাদের ফ্ল্যাট শাহজাহান বাড়ি থেকে বেশি দূরে যেন না হয়, তার খেয়াল রাখলো দারুণভাবে। জবেদা বেগম খাবেন না, তন্ময় তাকে এক প্রকার জোরপূর্বকভাবেই খাওয়ালো। তারপর মাকে নিয়ে বেরোলো রেস্টুরেন্ট থেকে। রিক্সা নিয়ে সোজা গন্তব্যে এসে থামলো। 8 তলা বিল্ডিংয়ের বাড়ি, খুব পরিপাটি এবং নির্জন। বাড়ির সামনে একটা কৃষ্ণচূড়ার গাছ, খুবই সুন্দর সেটি। জবেদা বেগম বলেন, আমাদের বাড়িতে সদর দরজার সামনে এমন একটি গাছ লাগালে কেমন হয়? ভালো, বাড়ি ফিরলেই একটা লাগিয়ে নিও। জবেদা বেগম মন খারাপ করলেন। সে তো কত দেরি। তাহলে কাল এনে দিব, আপাতত বারান্দায় লাগিয়ে নাও। হ্যাঁ, ভালো বলেছিস। ফ্ল্যাটটি পছন্দ হলো জবেদা বেগমের। বারান্দাখানা ভীষণ বড়। সব থেকে ভালো বিষয় দুটো বেডরুমেই বারান্দা, বড় রান্নাঘর, লিভিং রুমে দারুণ স্পেস। সমস্যা হলো ভাড়া নিয়ে 30,000। তন্ময় অবশ্য গ্রাহ্য করল না। সে অগ্রিম 10,000 দিয়ে তৎক্ষণাৎ উঠে পড়ল। পুরো খালি ফ্ল্যাটে চোখ বুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। জবেদা বেগম লাগেজ লিভিং রুমে মেঝেতে রেখে রান্নাঘরে ছুটলেন। তড়িঘড়ি করে বললেন, তন্ময়, আগে রান্নাবান্না কিছু করা দরকার। রান্নার জন্য আপাতত যেসব লাগবে লিস্ট করে দিই, নিয়ে আয়। তোর বন্ধুদের কল করে ডাক, খেয়ে দিয়ে যাবে। নতুন ফ্ল্যাটে উঠলাম, ইনভিটেশন দিয়ে ঘরের একটা আমেজ আনা দরকার তো। তন্ময় ভুলেও নিজের বিচ্ছু বন্ধুদের ডাকবে না, মা যতই বলুক না কেন। চুপচাপ বাজার করে আনলো দুহাত ভরে। মায়ের হাতে সেগুলো ধরিয়ে সে বারান্দায় দাঁড়ালো। চিন্তায় মশগুল। ফ্ল্যাটে এক্ষুনি কিছু ফার্নিচার লাগে। তার মায়ের কোমরে সমস্যা, নরম বিছানা ছাড়া ঘুমোতে পারবে না। চিন্তিত সে অন্যমনস্ক হয়ে পড়ে। জবেদা বেগমের রান্না বান্না তখনও চুলোই। সে সময় কলিং বেল বেজে ওঠে। তন্ময় দ্রুত পায়ে লিভিং রুমে আসে। জবেদা বেগম দরজা ইতিমধ্যে খুলেছেন। দারোয়ান দাঁড়িয়ে হেসে বলে, নিচে অনেকগুলো ভ্যান গাড়ি নিয়ে বেশ কিছু লোকজন এসেছে। তারা নাকি আপনাদের বাড়ি অতিথি, মানে 5 তলায়। যদি একটু এসে দেখতেন। তন্ময় চমকালো, ভরকালো। জবেদা বেগমও অবাক। ছেলের সাথে তড়িঘড়ি নেমে এলেন নিচে। সদর দরজায় এসে আহম্মক হয়ে গেল মা ছেলে। মোট 11টা ভ্যান গাড়ি জুড়ে ফার্নিচার, সোফার সেট, ডাইনিং টেবিল, বক্স, বেড, কাবার ধরে অনেক কিছুই। এক একটা ফার্নিচারের উপর বড় কাগজ লাগানো, সেখানে লেখা তন্ময়ের বিচ্ছু বন্ধু বান্ধবদের নাম, যেমন গিফট ফ্রম মাহিন, গিফট ফ্রম ইব্রাহিম, গিফট ফ্রম রিহান, গিফট ফ্রম সুহানি। মাহিন হইচই ফেলে এগিয়ে আসলো। আন্টি দাওয়াত দিয়েছে, দাওয়াত খেতে এলাম। খালি হাতে তো আর আসা যায় না। তন্ময় নির্নিমেষ চোখে শুধু তাকিয়ে রইল। সে আসলে রাগবে নাকি কাঁদবে নাকি হাসবে বুঝে পেল না। বন্ধু বান্ধবদের আনা ফার্নিচার দিয়েই ফ্ল্যাট ফিল আপ হয়ে গেল। খুব দারুণভাবে প্রত্যেকটা ফার্নিচার মিল করে নিয়ে এসেছে। লিভিং রুমের আকর্ষণীয় সোফার সেটখানা পুরো ফ্ল্যাটের নকশা পরিবর্তন করে ফেলেছে ইতিমধ্যেই। মাহিন ক্লান্ত ভঙ্গিতে হাত পা ছড়িয়ে সোফায় বসেছে। রিহান, ইব্রাহিম ওরাও বসে 3 ঘন্টা ধরে কাজ করেছে। ফার্নিচার ওঠানো, সেট করা থেকে ধরে এভরিথিং। তাই এক একজনের শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক। রান্নাঘরে জবেদা বেগমের সঙ্গে সুহানি রয়েছে। দুজন বেশ গল্পগুজব করে রান্নাবান্না করছে। হুটহাট হাসছে শব্দ করে। এর মধ্যে রিহান দুবার উকি মেরেছে। ঘ্রাণে মম করছে কিনা চারিদিকে। ক্ষুধা কয়েক গুণ বেড়েছে। রান্না বান্না শেষ হতেই সুহানি লিভিং রুমে এসে বলে গেল, হ্যালো, ইটস ডিনার টাইম ডিয়ার বয়েজ। ফ্রেশন আপ হয়ে ডাইনিংয়ে চলে এসো চট জলদি। আসতেছি ভাই,
ক্ষুধা লাগছে ভয়ঙ্কর। তন্ময় গোসলে গিয়েছে সর্বপ্রথম, মাত্রই বেরিয়েছে গোসল ছেড়ে। সারাদিন দৌড়াদৌড়ি করতে হয়েছে যেহেতু শরীর ভীষণ ক্লান্ত ছিল। ঠান্ডা পানি ক্লান্তি বেশ খানিকটা দূর করতে সাহায্য করেছে। মাথা মুছতে মুছতে লিভিং রুমে আসতেই বন্ধুদের উদ্দেশ্যে বলল, ফ্রেশ হয়ে নে। হুড়হুড় করে এক একজন গিয়ে ফ্রেশ হয়ে এলো। ছুটে গিয়ে ডাইনিংয়ে বসে পড়ল। টেবিল ভর্তি খাবার, অনেক পদের রান্না করা হয়েছে, সেগুলো সার্ভ করছে সুহানি। জবেদা বেগমের রান্নার হাত দারুণ, খাবারের নকশাই তার প্রমাণ। চেটে পুটে খেয়ে মাহিন প্রশংসা করেই চলেছে। রিহান খাওয়ার এক ফাঁকে বলল, আন্টি, আপনার হাতে জাদু আছে। এত দারুণ খেতে হয়েছে যে আমার পেট ভরে গেছে, তেমন মন। জবেদা বেগম হেসে বলেন, তাহলে প্রত্যেক দিন চলে এসো খেতে। আমি ভীষণ লজ্জিত, চলে আসবো কিন্তু। আচ্ছা বাবা, এসো, আমি খুশি হব। ছেলে মেয়েগুলো আজ খুব পরিশ্রম করেছে, সেজন্য জবেদা বেগম চাচ্ছেন না এমন রাত করে ফিরুক। তাই তিনি বললেন, আজ বরং সবাই থেকে যাও, সকালে ব্রেকফাস্ট করেই না হয় যাবে। তন্ময়ের বিচ্ছু বন্ধুবান্ধব জবাব না দিয়ে তন্ময়ের দিকে তাকায়, যেমন তন্ময় মাথা দোলালেই সবগুলো থেকে যাবে, আর মাথা নাড়ালে হুড়মুড় করে বেরিয়ে পড়বে। খেতে খেতে অগোচরে হাসে তন্ময়। খাবার শেষ করে উঠতে নিয়ে প্রশ্ন করে, থাকতে পারবি সবাই? এবং খাওয়া দাওয়া করেই তন্ময়ের বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে পড়ে এক একটা। বিছানার এক কোণে ইব্রাহিম তো আর এক কোণে মাহিন, তাদের মধ্যে রিহান, আবার রিহানের পায়ের কাছটাই সৈয়দ। পুরো বিছানায় তাদের রাজত্ব। তন্ময় দাঁড়িয়ে তাদের সামনে, সবগুলোর ওপর তার নজর। দৃষ্টি নরম, গলার স্বর মোলায়েম। সময় নিয়ে বলে সে, খুব চিন্তায় ছিলাম, ভেবেছিলাম খুব কঠিন হবে এবারের পথ চলাটা, অথচ তোদের জন্য সবকিছু কেমন সহজ হয়ে গেল। ধন্যবাদ। মাহিন বিছানা থেকে ঝাঁপিয়ে চড়ে বসে তন্ময়ের পিঠে। হঠাৎ আক্রমণে তন্ময় প্রায় পড়ে যেতে নেয়, কিন্তু পড়ে না। দেওয়াল ধরে নিজেকে সামলে ওঠে। মাহিন সেভাবেই ভেঙচি কেটে বলে, শালা, এখন এই সামান্য কিছুর জন্য ধন্যবাদ দিচ্ছস? আর তুই যে আমাদের জন্য এত কিছু করছস, কখনো ধন্যবাদ দিতে দিছস? বাটপার। এরপর সাহায্য করিস খালি আমারে। তোর 14 গোষ্ঠী সহ আমি মাহিন ধন্যবাদ দিয়ে ভাসামো, মনে রাখিস। হেসে ওঠে সবাই। তারাও ছুটে আসে বন্ধুত্বের বন্ধনে বন্দী হতে। সুহানি তখন মিষ্টির প্লেট হাতে কেবলই দরজার সামনে এসে দাঁড়িয়েছিল। এমন দৃশ্য দেখতেই গলা ফাটিয়ে চেঁচায়, আরে আরে, আমি কই? চাপ চাপ, আমিও ঢুকবো। বলতে বলতে প্লেট পাশে রাখতে দেয়, যেমন রেখেই দৌড়ে ছেলেদের হাগিং সিচুয়েশনে ঢুকে পড়বে। রিহান ধমক দেয়, এই আসবি না তুই? খবরদার সুহানি, এখানে আমরা ছেলেরা। তাতে কি, আমি আসবো, 100 বার আসবো। দেখি সর মাহিন, জায়গা দে। আমায় ছাড়া কোনো গ্রুপ হাগ হবে না, বিগ নো। তন্ময় হাসে, মাহিনকে ঠেলে জায়গা করে, তারপর হাত বাড়ায়, শব্দ করে বলে, আয় ঢোক। সুহানি দৌড়ে ঢুকে পড়ে বন্ধুদের মধ্যে। নিজেদের গ্রুপের ফেমাস গানটি ঘুরতে ঘুরতে গেয়ে ওঠে সবাই মিলে। এটা তাদের বন্ধুত্বের থিম সং। ভালো কিছু হলেই গেতে হবে, ভালো কিছু হলেই গাইতে হবে। জবেদা বেগম দূর থেকে বাচ্চাদের এরূপ দৃশ্যই হাসছেন। বাড়ি থেকে বেরোনোর শূন্যতা বাচ্চাগুলো কমিয়ে দিয়েছে। ঘড়ির কাঁটা রাত 3টেই। সকলে গভীর ঘুমে। তন্ময় ল্যাপটপের সামনে বসে সব কিছু ফেলে আসলেও ল্যাপটপ ফেলে আসেনি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপাতত খুব ব্যস্ত ভঙ্গিতে বড় বড় কোম্পানির অ্যাভেলেবল পজিশনে সিভি ড্রপ করছে। সে সময় তার ফোন বেজে ওঠে। নাম্বারটি অরুর, লাস্টে 92। তন্ময়ের মুখস্থ নাম্বার, এবং সে নাম্বারটি সেভ করেছে কালপ্রিট দিয়ে, যার মানে অপরাধী। খুব বড় অপরাধ করেছে অরু, আর সেটা হলো তন্ময়ের শীতল হৃদয়ের জানালা খুলে ঢুকে পড়া। শুধু ঢুকে শান্ত হয়নি, সেখানে নিজের চঞ্চলতা দিয়ে রাজত্ব বসিয়েছে মেয়েটা। তন্ময় ফোন হাতে উঠে দাঁড়ায়, স্লাইড ডোর খুলে বারান্দায় আসে। আকাশে বড় চাঁদ,
বাতাস বইছে, আশেপাশের দৃশ্য দারুণ। এখান থেকে মেইন রোডের দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া নেই, সব কিছু শান্ত এবং নির্জন। কল রিসিভ করে কানে ধরতেই অরুর কান্নার স্বর শোনা গেল। এতে তন্ময়ের বিন্দুমাত্র খারাপ লাগলো না, বরং সে চোখ বন্ধ করে চুপচাপ শুনছে। কান্নার এক ফাঁকে অরু ফুপিয়ে ডাকে, তন্ময় ভাই। তন্ময়ের চিকন ঠোঁট ঘেঁষে হাসি ছোটে, গলার স্বর সাবলীল করে বলে, কি হয়েছে? আমার খুব কষ্ট হচ্ছে, খুব মিস করছি বড় মাকে। শুধু বড় মাকে? অরুর কান্নার মাত্রা বাড়ল, ফুপিয়ে উঠল, নাক টানছে শব্দ করে, কান্নার তোড়ে নিঃশ্বাস আটকে আসছে যেন। তন্ময় নিঃশব্দে হাসছে, না দেখেই বুঝতে পারছে অরুর অবস্থা। রুম ছুঁড়ে নিশ্চিত টিস্যু ফেলে রেখেছে, এই দাঁড়াচ্ছে না হয় বসছে। মেয়েটা অশান্ত এবং অধৈর্য কিনা অরু সময় নিয়ে জবাব দেয়, আপনাকেও ফিরে আসুন না। সময় হলেই ফিরবো। কবে হবে সময়? খুব জলদি। কোথায় আছেন? কাছেই। আমিও আসবো। আচ্ছা। প্রত্যেক দিন আসবো। সাইকেল করে আসতে পারবো না? পারবি। পড়তেও চলে আসবো। ওকে। আমাকে পড়াবেন না? প্রত্যেক দিন পড়বো। ঠিক আছে। আজকে বাড়ির সবাই না খেয়ে সবার মন খারাপ, আমারও, তাই আমিও কিচ্ছু খাইনি। আমার না খিদে পেয়েছে, কিন্তু খেতে নিলেই কান্না পায়। কাঁদতে কাঁদতেই খেয়ে নে। আচ্ছা। তন্ময়ের হৃদয়ের অরু নামক অসুখটা অনেকাংশে কমে এলো, ভালো লাগায় দুলিয়ে উঠল সর্বশরীর। সুদূর আসমানে চেয়ে বিড়বিড়িয়ে বলে ওঠে, ক্ষণিকের দূরত্ব যদি তোকে চিরতরে পাওয়ার রাস্তা হয়ে যায়, তাহলে তাই সই। জানালায় পর্দা লাগানো হয়নি, ফলস্বরূপ স্কাই ব্লু থাই গ্লাস ভেদ করে সূর্যের স্পর্শ পড়েছে তন্ময়ের মুখমণ্ডল জুড়ে। ঘর জুড়ে সূর্যের প্রতিফলন। আরামোরা ঘুম ভাঙে। তার পায়ের ওপর লম্বা পা জোড়া ফেলে রেখেছে সৈয়দ, পিঠের ওপর মাহিদের মাথা, চোখের সামনে ইব্রাহিম নাক ডেকে যাচ্ছে। এদের এক একজনের ঘুমের ভঙ্গিমা ভীষণ রকমের বিশ্রী। তন্ময় সবগুলোকে ঠেলে ঠুলে উঠে বসে, জানালার সামনে এসে দাঁড়ায়। বাইরে নজর ফেলতেই ভাবনায় আসে, রুমে পর্দা লাগানো প্রয়োজন। এত আলো ঘরে থাকাটা তার মোটেও পছন্দ নয়। নেভু নেভু রুম তার স্বাচ্ছন্দ্যের। সেদিকে আরও আবার ভিন্ন, সেদিকে অরু আবার ভিন্ন। মেয়েটা জানালা কখনো লাগায় না, না লাগায় সে পর্দা। ঘর দুয়ার আলোয় আলোয় রাঙিয়ে রাখে। দণ্ড আধার মেনে নিতে পারে না। সব কিছু উজ্জ্বল এবং রং বেরঙের হতে হবে ওর। তন্ময় যদি এই মেয়ে নিজের রুমে তোলে, জীবন যৌবনের সব চাওয়া পাওয়া ছেড়ে দিতে হবে। অবশ্য সে ছাড়তেও রাজি। ভাবতেই ঠোঁট ছুঁড়ে বিচিত্র হাসি ছুটে এলো। সেল ফোন হাতে নিল। অরুর মেসেজ এসেছে ভোর 5টায়। মেয়েটা ঘুমোয়নি, জেগেই ছিল সারা রাত। তরতর করে মেসেজ দিয়েই চলেছে 6টা পর্যন্ত। একে এখন আর লাই দিয়ে মাথায় চড়ানো যাবে না, একটু আধটু ধমকে রাখতে হবে, না হলে যেই বয়সেও পড়েছে সবকিছু ভস্য করার পূর্বে তন্ময়কেই জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে ফেলবে। ব্রেকফাস্ট খেতে বসে হই হুল্লোড়ের ঠেলায় তন্ময়ের মাথা ব্যথা শুরু হলো। তার বন্ধু বান্ধব থাকবে আর মাথা ব্যথা হবে না, তা আদেও সম্ভব? চুপচাপ খেতে থাকা তন্ময়কে খোঁচানোর এক টুকরো সময় ব্যয় করছে না মাহিন। পরিমাণ মতো তেলে ভাজা রুটির সঙ্গে আলু ভাজি খেতে খেতে বলে। তন্ময় সাবলীল গলায় জবাব দিল, কোম্পানির নামগুলো বলল। পর মুহূর্তেই রিহানের মুখ খুলল। এতক্ষণ মুখে কলুপ এঁটে বসেছিল। জবেদা বেগম ছিলেন কিনা, যেই না তিনি রান্নাঘরে গেলেন অমনি বুলেটের গতিতে বলে উঠল, খেয়াল রাখিস, চারপাশে নজর দিস, কখন না কখন আবার রমণীদের বুকে টোকা মেরে দিবি, এমনি পিছন পড়ে যাবে তোর। ভুল তো আবার কোম্পানির এমডির কোচে মেয়ের হৃদয় নিয়ে ফেলেছিস না। কেস খাবি বলে দিলাম। হেসে উঠল সৈয়দ। কিছু একটা মনে পড়েছে এমন ভঙ্গিতে বলে ওঠে, রাইসার কথা মনে আছে? রিসাবের বোনটা, মেয়েটা কি পাগল ছিল তন্ময়ের? কত কিছুই না করেছে। এখনো আমায় পেলে জিজ্ঞেস করে তন্ময় কেমন আছে।
বিয়ে হয়ে গেছে শুনেছিলাম। এখন বাচ্চাও আছে একটা। তন্ময়ের খাওয়ার ভঙ্গিমার মোটেও পরিবর্তন এলো না। সে নিজের মতোই খেয়ে চলেছে, বন্ধুদের কথাই একটু আধটু মুখ তুলছে। সে যেমন নিজের বন্ধুদের হাড়গোড় সহ চেনে, তেমনি তার বন্ধুরা তার হাড়গোড় সহ চেনে। তাই তাদের এসব অদ্ভুত কথাবার্তার সমাপ্তি ঘটবে না যতক্ষণ না তন্ময় বলবে। থামবি তোরা? বড় বড় কোম্পানির বড়সড় পদগুলোতেই সিভি ড্রপ করেছিল তন্ময়। 2টো থেকে ডাক পড়েছে পরের দিনই। ডাক পড়ারই কথা, তাদের নিজেদের কোম্পানি বড় বড় কোম্পানির সাথেই যুক্ত। শাহজাহান লিমিটেড গার্মেন্টস ফ্যাক্টরির প্রেসিডেন্ট পদে সে ছিল কিছুদিন। 7টা ফ্লোর তার আন্ডারে ছিল। 6 মাস সময় নিয়েছে তাদের যাবতীয় কাজের সূত্রপাত শুরু থেকে বুঝে নিতে। গত মাস থেকেই সে তাদের বেশ কিছু ব্যবসা বুঝে নিয়েছিল, নিজেই দেখত, সেগুলোর দায়ভার তার ওপর ছিল। আর সিগনেচার ছাড়া কোনো কিছু নড়চড় হতো না। এত সব প্রাপ্তি নিয়ে একটা ভালো মানের চাকরি পাওয়া তার জন্য কঠিন বিষয় অবশ্যই নয়, কিন্তু সে চাচ্ছিল না মোস্তফা সাহেবের নাম কামিয়ে চাকরি করতে। আবার তাছাড়া উপায়ও দেখা যাচ্ছে না। জবেদা বেগম আছেন সঙ্গে, তার দায়িত্ব তন্ময়ের, সেই দায়িত্ব পালন করার বড় রাস্তা টাকা পয়সা। তাই এখনই চাকরি দরকার। বাবার ওপর জেদ ধরে বসে থাকা সম্ভব নয়। তন্ময়ের সেলফোন লিভিং রুমে, সেটি কখন থেকে বেজে চলেছে। জবেদা বেগম রান্নাঘর থেকে ছুটে এলেন, ফোন হাতে নিয়ে ছেলের রুমে প্রবেশ করেন। তন্ময় গোসল ঘরে, তিনি শব্দ করে ডাকেন, আচ্ছা এই তন্ময়, ফোন বাজছে। তন্ময় আসছি বলে ছোট জবাব দেয়। মিনিট খানিকের মধ্যেই বেরিয়ে আসে। জবেদা বেগম ততক্ষণে ফোন রেখে চলে গিয়েছেন। তন্ময় ফোন হাতে নিল। কল এসেছে তার চাচ্চু ওহি সাহেবের। পুনরায় আসতেই রিসিভ করে তন্ময়। ওপাশে ওহি সাহেব গলা খাকারি দিয়ে ওঠেন, রুক্ষ গলায় কোমল করার ভঙ্গিতে ডাকেন, তন্ময়। জি চাচু। কি অবস্থা তোমাদের? এই তো ভালো। এভাবে পর করে ফেললে চাচ্চুকে? তন্ময় নিঃশব্দে হাসে। সে সত্যিকারের অর্থে একজন শাহজাহান। বাপ চাচারা যেমন ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে জানে না, তেমন সেও জানে না। ওই যে ওহি সাহেব কথা খুঁজতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, ব্যাপারটা তার জন্যে হাস্যকর বটে। সে খুব সাধারণভাবেই জবাব দেয়, ইম্পসিবল, আপনারাই তো সব। আমি তো তাই জানি। তাহলে বলছিলাম যেটা, আমরা এসব বলতে অবশ্যই আমি আর আনোয়ার তো, তাই না? বড় ভাইজানের সাথে রেগেছ সেটা ভাইয়ার উপর, আমাদের উপর তো রাগ নেই। আমি তো এর মধ্যে একদমই নেই। আর জানোই আমি একটু অসুস্থ, সেই চট্টগ্রাম গিয়ে ব্যবসার দেখাশোনা করতে পারছি না। আব্বা তুমি যদি একটু। তন্ময় মাঝপথেই ডেকে ওঠে, চাচ্ছু, শাহজাহান ব্যবসায় আমি আর থাকবো না। আমি অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করছি, দোয়া করবেন যেন জবটা হয়ে যায়। আর শাহজাহান মোস্তফা সাহেবকে বলে দেবেন আমি শাহজাহান তন্ময়, তার টাকা পয়সা ছাড়া বেশ চলতে পারবো। ওহি সাহেবের ফোন স্পিকারে দেওয়া ছিল। তন্ময়ের কথাগুলো উপস্থিত সকলে শুনতে পেল স্পষ্ট। লিভিং রুমে বসে থাকা মোস্তফা সাহেবের মুখশ্রী কালো হয়ে গেল। ওহি সাহেব আলগোছে স্পিকার সরিয়ে ফেলল, থতমত খাওয়া বললেন, বলছিলাম যে। সে মুহূর্তেই মোস্তফা সাহেব শব্দ করে বলেন, ওকে বলে দে ওহি, আমি মোস্তফা ওর হাত পা ধরে কোম্পানিতে আনতে যাব না। ও না আসলে না আসবে, আমি আমার সম্পত্তির গোল্লায় ফেলবো, জলে ঢালবো, বিলিয়ে দিব, তা ওকে ধরে বেঁধে আনতে যাব না। যাক ও নিজের রাস্তায়, বাবার আর কি দরকার, বড় হয়েছে এখন যা ইচ্ছে করবে। আমি মরে যাচ্ছি না ওদের ঘরে তোলার জন্য। তন্ময়ের এবার সামান্য হাসি পেল, সঙ্গে এই এক্ষুনি বাবাকে দেখার বড় পিপাসা জন্মালো। মানুষটা নিশ্চয়ই প্রেশার বাড়িয়ে ফেলেছে, গলার স্বরও অচেনা লাগছে, ভেঙে ফেলেছে কণ্ঠ। ওই কণ্ঠস্বর শোনার মতো শক্ত মন তন্ময়ের আপাতত নেই। সে বাবার কথা মাঝপথে থামিয়ে বলে, এসব বলে লাভ নেই, আমি শাহজাহান তন্ময় ফিরছি না, ফিরবো না, রাখলাম।
মোস্তফা সাহেব চোখ রাঙালেন ওহি সাহেবের ফোনের ওপর। তার তীক্ষ্ণ দৃষ্টি ফোনের ওপারে থাকা তন্ময়ের ওপর যেন। বিকেলে তন্ময় বেরোচ্ছিল, তখনই দেখতে পেল একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে, মোটাসোটা ধাঁচের খাটো ফর্সা মহিলা। তাদের ফ্ল্যাটেই এসেছেন যেন। ওর আগাগোড়া দেখে আর এক দফায় হাসলেন। অপ্রস্তুত তন্ময় সালাম জানালো। মহিলা এবার আরো উদ্বিগ্ন চোখে তন্ময়কে দেখতে থাকলেন। হেসে বললেন, আমি তোমার বাড়িওয়ালা আন্টি বাবা, ওপরের ফ্ল্যাটে থাকি। ব্যস্ত থাকার কারণে আসতে পারিনি। তোমার আম্মু আছে বাসায়? জি, ভেতরে। সদর দরজার সামনে আসতেই দারোয়ানের সাথে দেখা। টুকটাক কথা বলে বেরোতেই তার চোখ গেল মোড়ে। গোলাপি ফুলের গাছটার নিচে সাইকেল হাতে অরু দাঁড়িয়ে এদিক ওদিক সমানে তাকাচ্ছে। একে ওকে ডেকে কিছু একটা জিজ্ঞেস করছে। সাদা ফ্রক পরেছে, লম্বা চুলে বিনুনি। দুদিন না দেখেই তন্ময়ের মনে হলো মেয়েটাকে সে বছর ধরে দেখেনি। বেবি পাউডারের গন্ধটাও যুগ যুগ ধরে শোকেনি। দুপাশে মাথা দলিয়ে এগোলো সামনে। তাকে দেখতে পেয়েই অরুর চোখজোড়া বড় হয়ে গেল। পর মুহূর্তেই কান্নারত মুখশ্রী জলে ভিজে ওঠে। সাইকেলখানা হাত ফসকে পড়ে। তন্ময় চটজলদি সেটা এক হাতে ধরে। অমনি অরু ছুটে এসে তার বুকের মধ্যে পড়ে। যে কাজটা তন্ময় করতে পারতো না, কিন্তু তার আকাঙ্ক্ষাই ছিল সে কাজটা অরু করে বক্ষে একরাশ শান্তি নিয়ে ফেলল। সমানে নাকটানার শব্দ আসছে। বুকের অংশের শার্ট নিশ্চিত চোখের জলে নাকের জলে ভিজিয়ে ফেলেছে। তন্ময় মাথা তুলে তাকাতেই দেখল আশেপাশে মানুষ তাকিয়ে। অরু তখনও কাঁদছে শব্দ করে। পাশে দিয়ে যেতে থাকা ছোকরাগুলো বিড়বিড় করছে। বিড়বিড় করে কি বলল তাই স্পষ্ট শুনল তন্ময়। আমার গার্লফ্রেন্ড এমন করলে বুকের মধ্যে এতক্ষণে ঢুকে ফেলতাম ভাই। এলো কেমন এভাবে দাঁড়িয়ে কাঠের মতো। এই যে তন্ময় কাট হয়ে দাঁড়িয়ে হাতজোড়া ঠিক কোথায় রাখবে ভেবে পাচ্ছে না। মস্তিষ্ক ফাঁকা হয়ে আছে। অরু হচ্ছে আগুনের দ্বিতীয় রূপ, যাকে ছুঁয়ে দিলেই ধ্বংস নিশ্চিত। এসেছে অবধি মেয়েটা চাপটে ধরে আছে তাকে। ওরকম নরম তুলতুলে শরীর লেপ্টে রাখার কোনো মানে হয়? ও কি ছোট আছে? নির্ঘাত সে ধৈর্যবান পুরুষ। তার জায়গায় অন্য কেউ হলে মাথায় আগুন লাগিয়ে ঝলসে যেত, পৃথিবী ত্যাগ করে বসত। ইচ্ছে তো করছে বড় এক রাম ধমক দিতে, তবে শেষমেশ অরুর মায়াবী করুণ মুখমণ্ডল দেখে ধমক দেওয়ার ইচ্ছেটা পূর্ণতা আর পেল না। চুপচাপ রয়ে শুয়ে রইল তন্ময়, কিন্তু সেটুকুও থাকতে পারল না। অরুর শরীর আরেকটু নিবিড়ভাবে লেপ্টে আসতেই মগজ জ্বলে ওঠে। দ্রুত অরুর কপালে আঙ্গুল ছুঁয়ে সরিয়ে দেয়। নাক মুখ লাল করে ফেলেছে কেঁদে কেটে। ফুলে টমেটো হয়েছে গাল দুটো। চোখের জল নাকের জল লেপ্টে এলাহি কাণ্ড। তন্ময় নিজের বুকের দিকে তাকালো। ভিজিয়ে ফেলেছে। শার্ট পরিবর্তন করা প্রয়োজন। প্যান্টের পেছন পকেটে হাতড়ে রুমাল বের করে অরুর হাতে ধরিয়ে বলে, অরু একদম চুপ, এত কাদার কি আছে? আপনি এভাবে কথা বলতে পারছেন আমার সাথে? একটু মিস করেন নাই আমাকে? রুমালটায় সর্দি মুছে মুহূর্তেই নষ্ট করে ফেলে অরু। তারপর ওটাকে তন্ময়ের সামনে এগিয়ে ধরে, জেনেও যে তন্ময় ওটা আর নিবে না। তন্ময় তখন সরু চোখে তাকিয়ে অরুর পানে। এভাবে তাকানো দেখেই অরু ভরকায়। একটুই তো ময়লা হয়েছে, আমি ধুয়ে দিব। তন্ময় জবাব দেয় না। পাগলের সাথে আগ বাড়িয়ে কথাবার্তা বাড়ানোর কোনো মানে নেই। আপাতত বন্ধুদের একটা কল দেওয়া প্রয়োজন। সে মূলত বেরিয়েছিল ওদের কাছে যাওয়ার জন্য। এখন অরুকে ফেলে যাওয়া অসম্ভব ব্যাপার স্যাপার। মাহিনকে কল করে জানালো সে যেতে পারবে না, কাল সন্ধ্যায় দেখা করবে। সেলফোন প্যান্টের পকেটে ভরে সাইকেলটা শক্তপোক্তভাবে ধরে। সাইকেলের সামনের ঝুলিতে একটি ফুল গাছ, খুব সুন্দর সেট করা, ডেকোরেশন করে রেখেছে পুরো সাইকেল জুড়ে। মেয়েটা ডেকোরেশনে এক্সপার্ট মানতেই হয়। অরু তন্ময়ের নজর খেয়াল করে গাল ফুলিয়ে হাসে, আগ বাড়িয়ে বলে, সুন্দর না? ফুল এতটাই সুন্দর যে এটা যেখানে থাকে সেটাও সুন্দর হয়ে ওঠে। দাঁড়ান, আপনার পকেটে একটা ফুল গুজে দেই। না, আরে একটাই তো।
অরু হুড়মুড়িয়ে একটা ফুল ছিঁড়ে নেয়। তন্ময়ের সামনে দাঁড়িয়ে শার্টের পকেটে ফুলটা গুজে দেয়। মুগ্ধ নয়নে দেখতে লাগে। কি সুন্দর ফুটে উঠেছে ফুলটি তন্ময়ের স্কাই রঙের শার্টের সঙ্গে। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে, সাইকেল হাতে চালিয়ে সামনে অগ্রসর হয়। সেই পর্যন্ত অরুর মুখ এক সেকেন্ড থেমে নেই। কোনটা বিল্ডিং? ওই যে গাছের সাথে একটা সুন্দর। চলুন তাড়াতাড়ি যাই। বড় মা কেমন আছে? কি করছে সে? নিশ্চয়ই আমার জন্য কেঁদেছে। আমি তো জানি আপনি মিস না করলেও বড় মা আমায় ভীষণ মিস করেছে।